এটা বুঝিনি যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিয়ে খেয়ে ফেলবে সেপ্টেম্বরে। তো ওই সময় হাসনাত বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি, মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে। তো একটা এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ, সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে। এবং এখানে শুধু হাসনাত সার্জিস না, আমি সার্জিসকে চিনতাম না কোনো, ওর সাথে আমি পরবর্তী এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি, ওকে আমি আসলে চিন্তা না। ওর বাড়িতে পঞ্চগড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম, আসলে জিএস। তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করতো। এবং সাদ্দামের দোষ দিব না, কারণ সার্জিসের বাবা আওয়ামী লীগ পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক, তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতে ভালো ডিবেটিং এর ইয়ে ছিল, 21 হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল। সুতরাং ওকে সুযোগ দিয়ে একটা যুক্তির কারণে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যদি একজন বলবো যে বেইমানি করে ছাত্রলীগের সাথে। আর হাসনাতের কথা বলুন, হাসনাতকে আমি চিনতাম না। ওর যখন একটা আপনার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত যে একটা প্রবলেম ছিল যে রেজিস্ট্রি বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয়, সেটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল। তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্ট্রি বিল্ডিং এর সামনে, তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে, আমি সেই দাবির প্রতি সহমর্ম জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছি। আর অনেকে জানিয়েছে, আমি জানিয়েছিলাম, যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ব শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের কেউ একজন, যে কেউ, সে যে দলের বা মতের হোক, সে একজন যদি যৌক্তিক কথা বলে, দাবি জানায়, তার পাশে থাকা আমার দায়িত্ব। এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই। দেখেন যে যখন আক্তার হোসেন, বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি, তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন, ও রাজু ভাস্কর্য ও আমরণ অনুসারে বসছে একজন। তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কে আমি জানি না, দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে, আন্দোলন করেছে, যেটা বঙ্গবন্ধুর আদর্শ, যে একজন হলেও যদি ন্যায্য কথা বলে, ন্যায্য পক্ষে থাকে, তার পক্ষে থাকো। তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি। আমি কোনো ব্যক্তি দেখি নাই, দেখেছি তার কাজটা কি, তার উদ্দেশ্যটা কি। সে যখন বলেছে আমি বলেছি এটা হতো, এবং আমি বলার কারণে ওই সময় ওর পাশে বসে আমি কিন্তু প্রক্টরসাকে পরীক্ষা আবার হতে হবে, এবং আমাদের বা ছাত্রলীগ পরবর্তী সাদ্দামও সংহত জানিয়েছে, এবং আমার এবং সাদ্দামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল, দাবিটা মেনে নিয়েছিল। তো এরপরে আপনার দেখেন যে আরেকটা সমন্বয়ের সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে। তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো, তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না, একজন সাধারণ শিক্ষার্থী। আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী ব্যারিস্টার সুমন ভাই জানেন, আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে 6 দিন বা 7 দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে। এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে 6 দিন 7 দিন, ও বসে আছে রেল স্টেশনে, একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই, একজন এনএসআই, একজন ডিজিএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই, বাবা যে কি হয়েছে, ঠিক আছে এটা আমি পার্সেল করি, এটাকে বসে সমাধানের ব্যবস্থা করি। তো আমরা যখন গেলাম, যখন স্পার্ক করলো, তখন কিন্তু আসে। তো এইভাবে কে ব্যক্তি নামে পয়সাতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমি আগে বলছি, আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার, এরা যখন ন্যায্য কথা বলছে, আমি এই দাবিগুলা, এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো, আমি আরো বেশি খুশি হতাম। যে ছাত্রলীগের, কারণ গভর্নমেন্টে থাকলে গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি, কি সমস্যা, সেগুলো নিয়ে কথা বলে সেটা আওয়াজ তৈরি করে দাবি জানাই। তো ওরা এগুলাকে ওরা লাইমলাইটে আসছে। এখন অনেকে অভিযোগ করছে যে এই যে তাদেরকে তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে, তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে আলোচনার লাইমলাইটে নিয়ে এসে পক্ষান্তরে সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন, এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন জন। এই আলাপটা কিন্তু গ্রুপে টিকবে না। আপনাকে এখানে ন্যায্য এবং অন্যায্য দুটো দিতে হবে। কারণ আপনি আওয়ামী লীগ করেন কি বঙ্গবন্ধুর আদর্শ করবেন নাকি? বঙ্গবন্ধুর আদর্শ আপনার কি শিখিয়েছে, আমাকে তো সেটা দেখতে হবে। আমাকে রুটটা, যে আপনি যদি শুরুতেই এরকম ভাবে এই ন্যায্য দাবিগুলো মেনে নিতেন, তাহলে তো আজকে এই দিনটা আসতো না। আপনি যদি জায়গা থেকে সেটি সরকার বা দলের উচ্চ পর্যায়ে জানাতে পারতেন। অবভিয়াসলি যখন এগুলো হয়েছে আমি তো জানিয়েছি বলে তো সমাধান হয়েছে। আপনাকে মানে এই যে আপনার প্রশ্ন ফাঁস হলো, আমি ভিস্তারকে প্রফেসরকে জানালাম। আপনার যখন রেলের আন্দোলন হলো, আমি ডিজিকে জানিয়েছি, মন্ত্রী মহোদয়কে জানিয়েছি, তারা বসে সমাধানের জন্য চেষ্টা করেছে, কমিটি করেছে। তারপরে আপনার যখন এই যে হাসনাত বসলো, তখন আমি আমাদের ভাইস চ্যান্সেলর স্যারকে জানিয়েছি, স্যার সঙ্গে সঙ্গে দাবি মেনে নিয়েছে। এগুলো তো আমরাই করেছি। এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে। এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলনগুলো যদি আমরা অ্যাড্রেস না করতাম, না যেতাম, আমি না যেতাম, এগুলো আরো বড় হতো, একজনের জায়গায় 10 জন আসতো, এবং এই যে কোটাটা হলো, এরকম একটা স্পার্ক তখন হতে পারতো। সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি, তখন গভর্নমেন্টকে আর বেগ হতে হয়নি। আপনি যখন ওই যে বললাম 2 বছরের আন্দোলন হলো, আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই বেগটা পেতে হয়নি।
ইনফ্যাক্ট আপনি জানেন যে আমাদের এই আন্দোলন মাঝখানে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে, মার্ডার হয়েছে, এরকম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিসে অ্যাটাক করার জন্য মাত্র 50 গজ দূরে ছিল ওরা। যদি ওই দিন 18 সালে ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের, কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল, এটা শিবিরের প্ল্যান, একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি অফিসে অ্যাটাক হতো, যেহেতু ঢাকায় রাজধানীতে হয়েছে। এই প্ল্যানটা যখন আমি বলছি, আমি কিন্তু দায়িত্ব নিয়ে, আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের, আপনি চিনতে পারেন দেলোয়ার রহমান দীপু, উনি স্কুল ছাত্র সম্পাদক ছিলেন, তিনি সিটি কলেজ টিচার ছিলেন, তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস 7 এবং ক্লাস 9 এর একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে আমি পার্টি অফিসে নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে। সেই লাইভে ওরা পুরো পার্টি অফিস ঘুরে দেখেছে, দেখে বলেছে যে আমি বলছি দেখো তোমরা প্রত্যেকটা একদম ইচ এন্ড এভরি ইঞ্চ কর্নার অফ পার্টি অফিস, তা দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব, আপনারা বিশ্বাস করবেন না, আমরা প্রতিনিধি হিসেবে আসছি, এখানে কোনো মার্ডার হয়নি, কোনো রেপ হয়নি। এই ঘটনা আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে, এটা করার কারণে কিন্তু আর ওরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি। সুতরাং ষড়যন্ত্ররা করবে, বারংবার করবে, চেষ্টা করবে। আমার কাজ হচ্ছে আমি কোনো লুপহোলস রাখবো না, আমি ওদেরকে সে সুযোগ দিব না। যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই 24 ওদেরকে দিয়েছি, সেই সুযোগটা দেওয়া ঠিক হয় না। কারণ আমাদের ঘটনার গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা উচিত ছিল। এই অনুধাবন করার যে ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। এটা আমাদের অবশ্যই ব্যর্থতা, যেটা শিং মাছের মতো জিয়ে রেখেছি, বড় হোক তারপর দেখবো। কিন্তু এটা বুঝিনি যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। এটা কিন্তু হয়েছে। আচ্ছা গোলাম রাব্বানী, আপনার সঙ্গে অ্যাড করেছি ভাই, আমরা বারংবার এই সঙ্গে খুব সচেতন, যে জানি যে ওরা ষড়যন্ত্র করবে। এটা আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি, সারা বাংলাদেশ জানা যায় ওরা চেষ্টা করবে, অতীতেও করেছে। তো সেই যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে একজন দুজন না, এখানে বড় একটা বৃহৎ শক্তি, এখানে বিএনপি আছে, জামাত আছে, আর অনেকগুলো অপশক্তি আছে যারা বারংবার চেষ্টা করে যে কোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের বিপদে ফেলার। তো আমরা কেন সেই সুযোগটা দিব, কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটাকে শেষ করার জন্য চেষ্টাটা করবো না? এটা হচ্ছে আমার আফসোসের জায়গা, কষ্টের জায়গা, হতাশার জায়গা। আচ্ছা, একটি প্রশ্ন বিভিন্ন সময়ে, আমি যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ বিট কভার করেছি, তখনও উঠেছে, এখন এই যে এখন যখন আমরা লাইভ করছি তখনও এই ধরনের প্রশ্ন আসছে, আমাকে মেসেঞ্জারেও অনেকে জানাচ্ছে। প্লিজ এই প্রশ্নটা আমি চাই যে আজকে আপনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাচ্ছি। সেটি হলো যে অনেকেই অভিযোগ করছে যে ডাকসুতে জিএস হওয়ার জন্য আপনি সেই সময়ে নুরুল হক নূর তাদের সঙ্গে একটি সমঝোতা করে আপনার দলের যিনি ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন তাকে পরাজিত করেছিলেন। এটা শতভাগ অসত্য এবং সম্পূর্ণ মন গড়া বানাওয়াটি একটি অভিযোগ, কল্পনাপ্রসূত, এটার কোনো ন্যূনতম ভিত্তি নাই। এটা আমি একাধিকবার বলেছি, পোস্ট করেও বলেছি, তো আজকে আপনি আবার বলছেন, আবার বলতে হচ্ছে। এটা হচ্ছে যে আসলে এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ উপরের দিকে তথ্য দিলে নিজের গায়েই পড়ে। এখানে আমরা ঘরের শত্রু বিভীষণের কাছে হেরেছিলাম। আপনাকে শুধু ছোট্ট একটা আমি ডেটা দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ডাকসুতে শোভন ভোট পেয়েছে, ভিপি হিসেবে শোভন ভোট পেয়েছে 9,400, আমি ভোট পেয়েছি 10,450 বা সামথিং, মানে আমার 1100 কম ভোটের আমি ব্যবধান। 17টা হল, প্রত্যেকটা হলে গড়ে আমি 30 থেকে আরো কম হতে পারে। এবং আর নূর ভোট পেয়েছে 11,300, আমার চেয়ে হয়তো সামথিং বা মানে বেশি, 900 বেশি ভোট পেয়েছে। আর আমাদের সাদ্দাম হোসেন, সে ভোট পেয়েছে 15,600। তাহলে সাদ্দামের আমার চেয়ে 5,000 ভোট বেশি পেয়েছে, শোভনের চেয়ে 6,000 ভোট পেয়েছে, নূরের চেয়েও 4,500 ভোট বেশি পেয়েছে, প্রায় 5,000 ভোট বেশি পেয়েছে। সেটা কিভাবে সম্ভব হলো? এই ভোটগুলো কোথায়? এই ভোটগুলো আমরা কেন পাইনি? আপনাকে আরো ইন্টারেস্টিং তথ্য বলি যে এইখানে শামসী নোমান, আমাদের ছোট ভাই, আমাদের ডাকসু থেকে পরিবহন সম্পাদক হচ্ছে, গণপরিবহন সম্পাদক, সে পেয়েছে, তার বাড়ি হচ্ছে ময়মনসিংহে, ও ভোট পেয়েছে 12,500। আমার চেয়ে শোভনের চেয়েও প্রায় 1,500-2,000 বেশি। আপনার নিপতর্ণী, ও হচ্ছে আপনার শামসুন্নাহর হলের সেক্রেটারি ছিল, ওর বাড়ি ময়মনসিংহ, ও ভোট পেয়েছে 11,000, মানে কিন্তু ভোট পেয়েছে, হ্যাঁ, আমাদের প্যানেলে নির্বাচিত। তারপরে হচ্ছে আপনার সাদ্দিন কাদের চৌধুরী সাদি, আমাদের কমিটিতে ছিল, ও ভোট পেয়েছে প্রায় 13,000। তো ক্যাম্পাসে ওর বাড়ি ফেনি, কিন্তু ক্যাম্পাসে ও একটা বিশেষ এক ছাত্র নেতার খুব ঘনিষ্ঠ, সেটা সবাই জানতো। তো এই 3 জন আমাদের চেয়ে বেশি পেল এবং সাদ্দাম প্রায় 6,000 ভোট বেশি পেল। এই ভোটটা আমরা পেলাম না কেন? বস্তুত যেটা হয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় দপ্তরের নেতৃত্ব যারা ছিল, ওরা মনে করেছে যে ডাকসুতে যদি আমি ভিপি এবং আমি জিএস এবং সভাপতি ভিপি হয়ে যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগটা অনেকটা অপাঙ্ক্তি হয়ে যাবে। কারণ নির্বাচিত প্রতিনিধি থাকলে সেখানে ছাত্র সংগঠনগুলো স্বাভাবিক একটু কোণঠাসা হয়। এই জায়গা থেকে একটা বিশেষ অঞ্চল, আমি যদি বলি যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলটা, সেই অঞ্চলে যে ভোট 4,500 মতো ভোট, সেই ভোটটা আমিও পাইনি, শোভনও পাইনি, আমরা দুইজনই একটা ভোট এই অঞ্চল থেকে পাইনি। যে কারণে মানে সমষ্টি দলগত